খবরের ভিত্তিতে এ খবর নির্ধারিত হলো যে শুধু গোপালগঞ্জ নয়, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ, রাঙামাটিতেও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না বা যাওয়াটা ঠিক হবে না। এই জেলাগুলো তাদের জন্য গোপালগঞ্জের মতোই বিপজ্জনক। তার মানে কি সরকারের কাছে, সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই জেলাগুলোতে এনসিপির নেতৃবৃন্দ গেলে তারা বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হবেন, গোপালগঞ্জের মতোই। সে খবর আছে, সেই গোয়েন্দা তথ্য আছে। কোথাও যাব বললেই যে চলে যাওয়া যায় না, সেটা সম্ভবত এখন নতুন করে বুঝতে হচ্ছে হাসনাত, সার্জিস, নাহিদদেরকে। জাতীয় নাগরিক পার্টির এই বীর নেতারা 2025-এ যখন জুলাই পদযাত্রা করেছিলেন সারা দেশে, তখন অনেক জেলাতেই তাদের নেতা, কর্মী, সমর্থক, এমনকি মঞ্চের সামনে যতজন তাদের বক্তৃতা শুনতে উপস্থিত হয়েছিলেন তার চেয়ে অনেক বেশি তাদের পেছনে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াকার বাহিনী মানে সেনাবাহিনীর সদস্যরা, বিজিবি, র্যাব, ডগ স্কোয়াড, সোয়াট মানে পুলিশের সবচেয়ে বিশেষায়িত বাহিনী। এরা সবাই এই ব্যাপক প্রহরায় এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতায় গত বছর 2025-এ জুলাই পদযাত্রা সম্পন্ন করেছিলেন 2024-এর জুলাই আগস্টের বীর নেতৃবৃন্দ। কিন্তু যখন তারা গোপালগঞ্জ রওনা হলেন এবং মার্চ টু গোপালগঞ্জ নাম দিয়ে সেই কর্মসূচিতে ঘোষণা করলেন যে গোপালগঞ্জ পৌঁছে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভেঙে ফেলবেন, তখন যখন এনসিপি নেতৃবৃন্দ গোপালগঞ্জ গেলেন তখন সেখানে সাধারণ মানুষ, আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকেরা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলল যে মঞ্চ সাজিয়ে সেখানে সভা করা তো সম্ভব হলোই না। জুলাই আগস্টের নেতৃবৃন্দ মানে হাসনাত, সার্জিস, নাহিদ, নাসিরউদ্দিন পাটোয়ারি এদেরকে রক্ষা করতে সেনাবাহিনী রীতিমতো সাধারণ মানুষের বুকে গুলি চালালো এবং বিক্ষোভরত জনতার বুকে গুলি চালানোতে ঘটনাস্থলেই সেদিনেই 4 জনের মৃত্যুর ঘটনা ঘটল। এরপর গোপালগঞ্জ ছেড়ে আসলেন এই বীর নেতারা, রীতিমতো সেনাবাহিনীর সাজোয়া জানে কোনো মতে গুটিসুটি মেরে লুকিয়ে পালিয়ে ঢাকা ফিরলেন। সেনাবাহিনী গুলি চালিয়ে এদের জন্যে সেনাবাহিনীর সাজোয়া জানে ঢুকে ঢাকা ফিরে আসার ব্যবস্থা করলো। কিন্তু সেই সেনাবাহিনী এরপর প্রায় সপ্তাহ খানেক ধরে গোপালগঞ্জে নৌবাহিনী এবং সেনাবাহিনী মিলে যৌথ প্রক্রিয়ায় সেখানে অভিযান চালালো। পুলিশ, র্যাব তো ছিল এবং ব্যাপক অভিযানে মোটামুটি গোপালগঞ্জের প্রায় প্রতিটি পরিবারই এই মামলার শিকার হলো। এমন একটা পরিস্থিতি হলো এবং কয়েকদিন ধরে এক রকমের কারফিউ অবরুদ্ধ অবস্থায় গোপালগঞ্জবাসীকে আটকে রাখা হলো যে কেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভাঙার ব্যবস্থা করে দিলেন না জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে। এবছরেও সার্জিস, হাসনাতদের শখ ছিল, আশা ছিল তারা জুলাই পদযাত্রা করবেন এবং জুলাই পদযাত্রা করতে তারা গোপালগঞ্জেও যাবেন, কারণ তারা বলছেন গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরের কোনো জেলা নয়। কিন্তু শেষ পর্যন্ত এ ঘোষণা দেওয়ার 1 ঘন্টার মধ্যেই হাসনাত, সার্জিস সহ জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। এবং প্রথম আলো লিখছে জুলাই পদযাত্রা করতে গোপালগঞ্জ যাচ্ছে না এনসিপি কারণ নিরাপত্তা। একদিকে তো সেনাবাহিনী পূর্ণোদ্যমে মোতায়েন নাই, মানে যেই ওয়াকারুজ্জামান এক রকমের পিতার ভূমিকা নিয়ে হাসনাত, সার্জিসদেরকে ওই দিন ওই ক্ষোভের মুখ থেকে রক্ষা করে সেনা সাজোয়া জানে ভরে নিয়ে এসেছিলেন কিংবা সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছিলেন গোপালগঞ্জবাসীর বুকে, সেই ওয়াকারুজ্জামানের বাহিনী এই মুহূর্তে মোতায়েন নাই রাজপথে। তার ওপর বিএনপি সরকার ক্ষমতায়, তার মানে কি ইউনূস সরকারের মতো বিএনপি সরকার এনসিপিকে সর্বাত্মক নিরাপত্তা দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি পালনের ব্যবস্থা করে দিচ্ছে না। এনসিপির এই জুলাই পদযাত্রার জন্য কি এবার তার মানে বিএনপি সরকার, তারেক রহমান সরকার ডগ স্কোয়াড, সোয়াট, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী এই সকল বাহিনীকে সর্বাত্মকভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিচ্ছে না? তাহলে গোপালগঞ্জ শুধুমাত্র না গেলেই কি হাসনাত, সার্জিস, নাহিদদের নিরাপত্তা নিশ্চিত হবে? দেখেন, এই যে শুধুমাত্র গোপালগঞ্জ কিন্তু না,
যখন প্রথমে সার্জিস আলম এসে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাংবাদিকদের সামনে এসে ঘোষণা দিলেন তারা জুলাই পদযাত্রায় গত বছরের মতোই 64টা জেলাতেই যাবেন। এর 1 ঘন্টার মধ্যেই যখন তাদের কর্মসূচিটি হাতে আসলো তখন জানা গেল যে তারা 6টি জেলাতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পদযাত্রার পথযাত্রায় যে 6টি জেলার নাম নাই সেগুলো হচ্ছে গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ, রাঙামাটি। এখন কোন খবরের ভিত্তিতে এই খবর নির্ধারিত হলো যে শুধু গোপালগঞ্জ নয়, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, সুনামগঞ্জ, রাঙামাটিতেও এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গেলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না বা যাওয়াটা ঠিক হবে না, এই জেলাগুলো তাদের জন্য গোপালগঞ্জের মতোই বিপজ্জনক? তার মানে কি সরকারের কাছে, সরকারের গোয়েন্দা সংস্থার কাছে এই জেলাগুলোতে এনসিপির নেতৃবৃন্দ গেলে তারা বড় ধরনের প্রতিরোধের সম্মুখীন হবেন গোপালগঞ্জের মতোই? সে খবর আছে, সেই গোয়েন্দা তথ্য আছে। এসব জানা যায় না বটে, কিন্তু সার্জিস আলম প্রথম আলোকে বলেছেন 16ই জুলাই রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত সহ বিভিন্ন কর্মসূচিতে এনসিপির শীর্ষ নেতারা ব্যস্ত থাকবেন, সে কারণে গোপালগঞ্জ যাওয়া হচ্ছে না। মানে এটা তো কোনো গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য কারণই হতে পারে না, কারণ তাহলে আবু সাইদের কবর আরেকদিন জিয়ারত করা বা গোপালগঞ্জে আরেকদিন যাওয়া নয় কেন? তারপর সার্জিস আলম আসল ঘটনা বলেছেন। তিনি বলেছেন এছাড়া গত বছরের 16ই জুলাই গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটেছিল। সেই একই তারিখে গোপালগঞ্জের কর্মসূচিটি পড়ে গিয়েছিল, সেখানে নিরাপত্তা সংক্রান্ত কিছু বিষয় আছে। এছাড়াও এনসিপির আরেক নেতা সারোয়ার তুষার তিনিও বলেছেন সংবাদ মাধ্যমকে যে দেখেন এর আগের বার একটা সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল, আমরা যখন গোপালগঞ্জে গিয়েছিলাম, এবছর আমরা কোনো সিন ক্রিয়েট চাইছি না, তাই আমরা আপাতত গোপালগঞ্জ যাচ্ছি না। তার মানে এ দফায় বিএনপি সরকারের তরফে নিশ্চিতভাবেই বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর তরফে কিংবা একেবারে সেনাবাহিনীর তরফে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনো রকম সিন ক্রিয়েটের দায়িত্ব নেওয়ার অবস্থায় কেউ নাই। কারণ ওনারা বলছেন সিন ক্রিয়েট অপ্রীতিকর ঘটনা, কিন্তু সরাসরি সেনাবাহিনী সাধারণ মানুষের বুকে গুলি চালিয়ে, বিক্ষোভরত মানুষের বুকে গুলি চালিয়ে চারজনকে সে সময় হত্যা করেছিল এবং মানবাধিকার সংগঠনগুলো সে সময় এই কথা বলেছিল, আইন সালিশ কেন্দ্র সহ মানবাধিকার সংগঠনগুলো, যে সেনাবাহিনী এই হত্যার দায় এড়াতে পারে না। সেনাবাহিনী একেবারে চুপচাপ ছিল, এ বিষয়ে তারা কিছু বলছিলই না যে কি করে তারা যখন মারণাস্ত্র নিয়ে বিক্ষোভ দমনে ওখানে মোতায়েন ছিল তখন কি করে চারজন নিহত হলো, কেন তারা গুলি চালালো, এ প্রসঙ্গে প্রথমে তারা কিছুই বলছিল না। পরে মানবাধিকার সংগঠনগুলো মুখ খোলার পর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, পুলিশ বাহিনী প্রধান যিনি ছিলেন ইউনূস আমলে, তিনি প্রথমেই এসে এটা জানিয়ে দিলেন সংবাদ মাধ্যমের সামনে যে পুলিশের হাতে কোনো গুলি নাই, মারণাস্ত্র নাই। সেই 2024-এর জুলাই আগস্টের পর থেকে পুলিশের কাছে একমাত্র লাঠি আছে আর টিয়ার গ্যাস আছে, কাজেই পুলিশ কোনো গুলি চালায় নাই। তখনই পরিষ্কার হয়ে গেল যে গুলি চালিয়েছে সেনাবাহিনী। মানে ওই সময়ে এক গোপালগঞ্জ ঘটনা ভয়াবহ এক অবরুদ্ধ সময়ে, মানে 2025-এর জুলাই আগস্ট, প্রথম বার্ষিকী 2024-এর জুলাই আগস্টের ডক্টর ইউনূসের স্বপ্ন ছিল, ওয়াকারুজ্জামানের স্বপ্ন ছিল, এই নাহিদ, হাসনাত, সার্জিসদের স্বপ্ন ছিল যে বিপ্লবের প্রথম বর্ষে তারা আরেক বিপ্লব ঘটিয়ে দেবেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ভেঙে। আর সেখানে কিনা সাধারণ মানুষের প্রতিরোধের মুখে, আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের প্রতিরোধের মুখে একটা জেলা থেকে তাদেরকে সাজোয়া যানের ভেতরে গুটিসুটি মেরে লুকিয়ে ঢাকা ফিরতে হলো, সেজন্য সেনাবাহিনীকে 4 জনকে খুন করতে হলো। এরপর 1 সপ্তাহ ধরে সেনাবাহিনী নৌবাহিনীর অভিযান চালাতে হলো। আর তারপরে এখন আরো 1 বছর পরেও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ টের পাচ্ছেন দেশে এখনো তারা আধিপত্যটা বিস্তার করে উঠতে পারেন নাই, এখনো গোপালগঞ্জে যাওয়া তাদের জন্য নিরাপদ নয়। আর গোপালগঞ্জ সহ 6টি জেলাকে তারা অনিরাপদ হিসেবে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা, এটা পরিষ্কার নয় কারা তাদেরকে এই তথ্য দিয়েছেন, সেই তথ্যের ভিত্তিতে আপাতত না যাওয়ার সিদ্ধান্ত নিতে হলো। এরপর ভয় এমনভাবে চেপে বসেছিল,
হাসনাত সার্জিস নাহিদদেরকে যে এরপরে পুলিশের সবচেয়ে বিশেষায়িত বাহিনী সোয়াট বাহিনী, যারা আমেরিকার সরাসরি প্রশিক্ষণে প্রশিক্ষিত সবচেয়ে সর্বাধুনিক অস্ত্র শস্ত্র প্রযুক্তিতে সজ্জিত পৃথিবীর ভয়ঙ্করতম জঙ্গিদের নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক প্রহরা দিয়েছে এই জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে 2025-এর বাকি পদযাত্রাটুকু শেষ করতে। কিন্তু চট্টগ্রামে ডগ স্কোয়াড সোয়াট দিয়ে যদিও বা তারা তখন কোনো রকম আরামেই তাদের জুলাই পদযাত্রার সমাবেশটা সারতে পেরেছিল, কিন্তু কক্সবাজার গিয়ে এই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপি নেতা তিনি এক বেফাঁস মন্তব্য করে ফেলার পর কিন্তু কক্সবাজার চকরিয়ায় এমন প্রতিরোধ সাধারণ মানুষ আর বিএনপির নেতাকর্মী সমর্থকেরা জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে গড়ে তুলেছিল যে এই সোয়াট ডগ স্কোয়াড সেনাবাহিনী কিচ্ছু দিয়ে সেবার তখন জাতীয় নাগরিক পার্টি তাদের সভাগুলো শান্তিতে কক্সবাজার চকরিয়া এসব জায়গায় করে আসতে পারে নাই। নাসির উদ্দিন পাটোয়ারি তখন সভায় দাঁড়িয়ে কক্সবাজারে এই সালাউদ্দিন আহমেদ সম্পর্কে মন্তব্য করে বসেছিলেন যে শিলং থেকে একজন গডফাদার এসেছেন, যিনি এসে এখন এই পুরো কক্সবাজার এলাকার জমি দখল করে নিচ্ছেন, চাঁদাবাজি করছেন, যেন শামীম ওসমান চলে গিয়েছেন আর শিলং থেকে সালাউদ্দিন চলে এসেছেন। এ দফায় সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার মানে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে সারা দেশে জুলাই পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক প্রস্তুতি নিতে কিংবা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে নির্দেশনা দেবেন এই সালাউদ্দিন আহমেদ, যাকে তারা চাঁদাবাজ আর জমি দখলকারী বলেছেন। কাজেই এবারের জুলাই পদযাত্রায় হাসনাত সার্জিস নাহিদদেরকে কতটা আশকারা দেয় সরকার, বিএনপি সরকার, তারেক রহমান সরকার, এটা যেমন একটা দেখবার মতো বিষয়, তেমনি গোপালগঞ্জ, শরীয়তপুর, নরসিংদী, রাজবাড়ী সহ 6টি জেলায় যেমনভাবে যেতে পারছে না এনসিপি, অন্যান্য জেলাগুলোয় তাদের কি পরিস্থিতি হয় সেটাও একটা দেখবার বিষয়, যে কতটা জনসংযোগ বা জনসমর্থন তারা আদায় করে নিরাপদে জুলাই পদযাত্রাটা সেরে আসতে পারেন। এ দফায় জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টির আরেকটা দিক থেকেও গুরুত্বপূর্ণ। এ দফায় নিশ্চিতভাবেই জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের মতো সংগঠনগুলো জাতীয় নাগরিক পার্টিকে সর্বাত্মক সমর্থন দেবে। শুধু যে 11 দলীয় নির্বাচনী জোটে জামায়াতে ইসলামীর শরিক জাতীয় নাগরিক পার্টি তাই নয়, গত বছর 2025-এর জুলাইয়ে বিকল্প রব তুলে জুলাই পদযাত্রা করা জাতীয় নাগরিক পার্টিতে এখন এসে যুক্ত হয়েছেন ছাত্র শিবিরের রাফে সালমান রিফাত, আলী আহসান জুনায়েদের মতো শীর্ষস্থানীয় নেতাদের একটা দল। কাজেই জামায়াত শিবির জানে যে জাতীয় নাগরিক পার্টি এই হাসনাত সার্জিস নাহিদেরা তাদেরই একটা শাখা বটে। কাজেই এ দফায় হয়তো তাদের পুরোপুরি সমর্থন এবং সুরক্ষাতেই জাতীয় নাগরিক পার্টি জুলাই পদযাত্রাটা ভালো মতোই সেরে আসতে পারবে।